হ্যালো এভরিওয়ান, এর আগের ভিডিওতে আমি সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি অর্থাৎ সামাজিক চুক্তি তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম এবং তিনজন প্রভাবশালী দার্শনিকের কথা বলেছিলাম, থমাস হবস, জন লক এবং জাঁ-জ্যাক রুসো, যা আমাদের সিলেবাসে রয়েছে। যাদের সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি নিয়ে যে তত্ত্বটা তারা দিয়েছিল সেটাই আমাদের আলোচ্য বিষয়। তো আজকে আমি থমাস হবসের সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি অর্থাৎ থমাস হবস সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি নিয়ে যে তত্ত্বগুলো দিয়েছিলেন সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। তো থমাস হব তারা প্রভাবশালী ব্যক্তি এই জন্যই কারণ তারা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটাকে এমনভাবে বিশ্লেষণ করেছেন যে সেই সময় মানুষ কিসের জন্য সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে স্বাক্ষর করে বা এই সামাজিক চুক্তিতে স্বাক্ষর করেছিল এবং একটা নতুন রাষ্ট্রের সৃষ্টি করেছিল, বা তার আগেই বা কীরকম রাষ্ট্র ছিল, বা প্রকৃতির রাজ্য কীরকম ছিল, সেই সময় মানুষ কীরকম চিন্তাধারা ছিল, বা কেনই বা সেই জায়গা থেকে একটা সামাজিক চুক্তিতে তারা উপনীত হলো বা সামাজিক চুক্তিতে স্বাক্ষর করলো এবং নতুন রাষ্ট্রের সৃষ্টি করলো, সেই রকম পুরো ব্যাপারটাই তারা এমনভাবে বিশ্লেষণ করেছে যেটাই আমাদের আজকের আলোচনার বিষয়, বা সেটাই আমি আজকে আলোচনা করব। তো ফার্স্ট পয়েন্টে যেটা বলা হয়েছে, থমাস হবস ওয়াজ অফ ওপিনিয়ন দ্যাট সোসাইটি কেম ইনটু বিং অ্যাজ এ মিনস ফর দ্য প্রোটেকশন অফ মিন এগেনস্ট দ্য কনসিকুয়েন্স অফ দেয়ার ওন নেচার। তো থমাস হবস যেটা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বলতে সামাজিক চুক্তি বলতে যেটা বলেছেন বা অভিমত পোষণ করেছেন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ, সমাজে বসবাসকারী মানুষ, তাদের স্বভাবের পরিণতির বিরুদ্ধে গিয়ে তাদের মধ্যে একটি সুরক্ষা মাধ্যম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ পুরোটাই মানুষের সুরক্ষার জন্যই প্রতিষ্ঠিত হয়েছিল সামাজিক চুক্তি তত্ত্বটা, সেটাই বলছে। সেকেন্ড পয়েন্ট, ম্যান ইন দ্য স্টেট অফ নেচার ওয়াজ পারসেপচুয়াল কনফ্লিক্ট উইথ হিজ নেবার্স অন অ্যাকাউন্ট অফ হিজ এসেন্সিয়ালি সেলফিশ নেচার। তো প্রকৃতির অবস্থায়, অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তির যে রাষ্ট্র, তা গঠিত রাষ্ট্র, সেই রাষ্ট্রের আগের সময়কার বা প্রকৃতির রাজ্যের সময় বলেছে যে প্রকৃতির অবস্থায় মানুষ তার প্রতিবেশীদের সাথে তার স্বার্থপরতা স্বভাবের কারণে বোধগম্য দ্বন্দ্বের মধ্যে ছিল। অর্থাৎ সেই সময় প্রকৃতির রাজ্যে মানুষ কীরকম ছিল, যে একে অপরের সঙ্গে সবসময় দ্বন্দ্ব লেগেই থাকতো তাদের মধ্যে, এবং তাদের মধ্যে একটা স্বার্থপরতা স্বভাব ছিল, যে কেউ কাউকে কোনো রকমভাবেই দেখতে পারতো না, বা তাদের মধ্যে একটা স্বার্থপরতা বিরাজ করতো, যার জন্য তাদের মধ্যে বিবাদ বা ঝগড়া লেগেই থাকতো সেই সময়, সেটাই বলা হয়েছে। দ্য লাইফ অফ ম্যান ওয়াজ সলিটারি, পুর, ন্যাস্টি, ব্রুটেস আর শর্ট। এবং সেই সময় মানুষের জীবন ছিল নির্জন, দরিদ্র, দুষ্ট, নিষ্ঠুর এবং সংক্ষিপ্ত। অর্থাৎ সেই সময় মানুষের মধ্যে কোনো রকম শান্তি ছিল না। সেই সময় নির্জনতা, দারিদ্রতা, দুষ্টতা, নিষ্ঠুরতা এরকম প্রভাব বেশি ছিল, বা সেই সময় সেরকম সিচুয়েশনে মানুষ বসবাস করতো এবং তাদের জীবন ছিল অত্যন্ত ছোট বা সংক্ষিপ্ত। তো মারামারি কাটাকাটি যদি লেগেই থাকে তাহলে অবশ্যই জীবন সংক্ষিপ্ত হয়ে যাবে। তো সেখানে বলছে এভরি ম্যান ওয়াজ অ্যান এনিমি টু এভরি আদার ম্যান। এবং প্রত্যেকটা মানুষ ছিল একে অপরের শত্রু, অর্থাৎ প্রত্যেকটা মানুষ কোনো রকম তাদের মধ্যে বন্ধুত্ব ভাব, কোনো রকম রিলেশন ছিল না তাদের মধ্যে, এবং তারা শত্রুর মতো থাকতো এবং সমাজে বসবাস করতো, এবং তাদের মধ্যে বিবাদ বা ঝগড়া তারা লেগেই থাকতো। সেই রকম সিচুয়েশনে ছিল সেই প্রকৃতির রাজ্যের কথা এখানে থমাস হবস বলেছেন। থার্ড পয়েন্ট বলছে, হবস ইন হিজ বুক লেভিয়াথান has made it clear that man found nothing but grief in the company of his fellows. তো হবস তার বুক লেভিয়াথানে যেটা স্পষ্টভাবে লিখেছেন সেটা হচ্ছে, মানুষ তার সহকর্মীদের সাথে দুর্দশা বা বিবাদ ছাড়া আর কিছুই পায়নি। তো সেই সময় লেভিয়াথানে, অর্থাৎ থমাস হবস লেভিয়াথানে তার বুক বা বইয়ে লেভিয়াথান, সেখানে স্পষ্টভাবে লিখেছিলেন যে মানুষ সেই সময় তার প্রতিবেশীর সাথে বসবাস করে কোনো রকম শান্তি তাদের মধ্যে পায়নি, বা তারা দুর্দশা বিবাদ ছাড়া আর কিছুই পায়নি। এক কথায় যে তারা সবসময় দুঃখ দুর্দশাটাই পেয়েছে, এটা তিনি তার লেভিয়াথানে লিপিবদ্ধ করেছেন। এবং কি বলেছেন, সিন্স দ্য কন্ডিশন ইন দ্য স্টেট অফ নেচার ওয়ার ইনটলারেবল অ্যান্ড ম্যান লংড ফর পিস, the people enter into kind of social contract to ensure security and certainty of life property for themselves. যেহেতু প্রকৃতির রাজ্যের অবস্থা অসহনীয় ছিল, যে সেই সময় যে মারামারি কাটাকাটি বিবাদ যদি লেগে থাকে তাহলে নিশ্চয়ই তাদের অসহনীয়ই জীবনযাপন করতো। তাদের যেহেতু তাদের অবস্থা অসহনীয় ছিল এবং তাদের মধ্যে শান্তির জন্য আকাঙ্ক্ষিত ছিল, অর্থাৎ শান্তির আকাঙ্ক্ষা ছিল, যে সেই রকম সমাজে বসবাস করে তারা অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং তাদের মধ্যে একটা শান্তির জন্য বহুত আকাঙ্ক্ষিত ছিল, তারা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল যে কবে শান্তি পাবো বা কি করে শান্তি পাবো, সেই রকম চিন্তাধারা তাদের মধ্যে উদ্ভব হয়েছিল। তাই মানুষ নিজের জন্য জীবন ও সম্পদের নিরাপত্তা এবং নিশ্চয়তা নিশ্চিত করার জন্য এক সামাজিক চুক্তির পথ বেছে নিয়েছিল, এবং তার উপর ভিত্তি করে, এবং পুরোটাই শান্তির জন্য। অর্থাৎ সেই রকম সমাজে বসবাস করে তারা অতিষ্ঠ হয়ে যাওয়ার পর তারা
নিজেরাই একটা উপলব্ধি করেছিল যে তাদের একটা শান্তি দরকার এবং তাদের একটা প্রোটেকশন বা সুরক্ষা দরকার, এবং তার জন্যই সামাজিক চুক্তির পথ বেছে নিয়েছিল। 4 নম্বর পয়েন্ট বলছে ডিজায়ারিং পিস অ্যান্ড সিকিউরিটি দে উড বাই মিউচুয়াল কনসেন্ট অ্যাপয়েন্ট দ্য রুলার ওভার দেম অল। এবং তাদের মধ্যে একটা কি হলো, সম্মতিতে বা তাদের মধ্যে একটা পারস্পরিক সম্মতি হলো এবং তার সম্মতির ভিত্তিতে একজন রুলার বা শাসক নিযুক্ত করলো, তারা একটা শাসক নিযুক্ত করেছিল। তারপর কি বলছে, দ্য রুলার উড গ্যারান্টি দেয়ার কালেকটিভ ডিফেন্স অ্যান্ড দেয়ার পার্সোনাল সিকিউরিটি অ্যান্ড রিটার্ন দে উড ওবে হিজ লস অ্যান্ড গিভ হিম দেয়ার কমপ্লিট অবিডিয়েন্স। অর্থাৎ সেই শাসক, তারা যেই শাসককে প্রতিষ্ঠা করলো, সেই শাসক তাদের সম্মিলিত প্রতিরক্ষা এবং তাদের ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা দেবে। অর্থাৎ সেই শাসক যাতে তাদের প্রতিরক্ষা দেয় এবং তাদের ব্যক্তিগত নিরাপত্তা দেয়, তার নিশ্চয়তা সে দেবে, এবং তারাও সেই আইন মেনে চলবে, এবং প্রত্যেকটা মানুষ সেই শাসক যেভাবে বলবে সেইভাবে তারা সেই আইন মেনে চলবে এবং সমাজে বসবাস করবে, এবং শাসক তাদের সব রকম দিক থেকে সম্পূর্ণরূপে অনুগত থাকবে। অর্থাৎ শাসক তাদের কাছে, তার জনগণের কাছে অনুগত থাকবে। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে, অ্যাজ এ রেজাল্ট অফ দিস কন্ট্রাক্ট দ্য মাইটেস্ট অথরিটি ইজ টু প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ দেয়ার লিভস অ্যান্ড প্রপার্টি। তো 5 নম্বর পয়েন্ট এটাই বলছে যে এই চুক্তির ফলস্বরূপ সবচেয়ে শক্তিশালী কর্তৃপক্ষ হলো তাদের জীবন ও সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণ করা। অর্থাৎ এই চুক্তির মূল লক্ষ্য তাদের এটাই ছিল যে তাদের জীবন রক্ষা করা, তাদের সম্পত্তি রক্ষা করা এবং তাদের সম্পত্তিকে সংরক্ষণ করা, এটাই হচ্ছে মূল লক্ষ্য তাদের। তারপর দিস লিড টু দ্য এমার্জেন্স অফ ইনস্টিটিউশন অফ রুলার অর মোনার্ক হু শ্যাল বি দ্য অ্যাবসলিউট হেড। সেই তাদের যে সম্পত্তি রক্ষা বা সংরক্ষণ, এটা মূলত শাসক বা রাজার প্রতিষ্ঠানের উত্থানের দিকে পরিচালিত করবে, এবং যিনি হবেন পরম প্রধান বা সর্বেসর্বা রূপে বিবেচিত হবেন। অর্থাৎ রাজাকেই তারা সর্বেসর্বা হিসাবে বিবেচিত করেছেন। 6 নম্বর পয়েন্ট বলছে, হবস প্লেসড মোরাল অব্লিগেশন অন দ্য সাভরেন হু শ্যাল বি বাউন্ড বাই ন্যাচারাল ল। তো হবস সার্বভৌমকে নৈতিক বাধ্যবাধকতা দিয়েছেন এবং যিনি প্রাকৃতিক আইন দ্বারা আবদ্ধ হবেন। অর্থাৎ সার্বভৌমকে যে একটা বাধ্যবাধকতা দিয়েছেন যার পথে প্রাকৃতিক আইনের দ্বারা একটা আবদ্ধ করেছেন, এবং বলেছেন হেন্স ইট ক্যান বি ডিডিউসড দ্যাট হবস ওয়াজ দ্য সাপোর্ট অফ অ্যাবসলিউটিজম। অর্থাৎ এর উপর ভিত্তি করে এটাই যেটা জানা যায় আর কি, যে সেটা হচ্ছে হবস একজন স্বৈরতন্ত্র বা অ্যাবসলিউটিজমের সমর্থক ছিলেন। 7 নম্বর বলছে, হবস ইনফার্স ফ্রম হিজ মেকানিস্টিক theory of human nature that human are necessarily and exclusively self-interested। অর্থাৎ হবস তার মানব প্রকৃতির যান্ত্রিক তত্ত্ব থেকে অনুমান করেছেন যে মানুষ অগত্যা এবং একচেটিয়াভাবে স্বার্থপর। অর্থাৎ এটা পুরোটাই অনুমান সাপেক্ষে, বা প্রকৃতির রাজ্যে যেরকম মানুষ বসবাস করত তার অনুমান করে হবস এটাই বলেছেন যে মানুষ অগত্যা বলতে কোনো রকম পথ না থাকার জন্যই হয়তো স্বার্থপর হয়েছিলেন, এবং একচেটিয়াভাবেই হয়তো তারা স্বার্থপর হয়েছিলেন, এবং সমস্ত মানুষ কেবলমাত্র তাদের নিজস্ব ব্যক্তিগতভাবে এবং নিজস্ব স্বার্থে যেটা অনুভব করত তাই অনুসরণ করে চলতো। অর্থাৎ প্রত্যেকটা মানুষ যা মনে আসতো সেইভাবেই তারা করতো, এবং প্রত্যেকটা স্বার্থের উপর ভিত্তি করে, নিঃস্বার্থভাবে নয়। স্বার্থের ক্ষেত্রে প্রত্যেকটা আপন বা প্রতিটা মানুষ আপন স্বার্থের বশে যা মনে আসতো সেরকমই করতো এবং সেরকমভাবেই তাদের জীবনটা অতিবাহিত করতো। 8 নম্বর পয়েন্ট তারপর বলছে, ইন অ্যাডিশন টু বিং এক্সক্লুসিভলি সেলফ ইন্টারেস্টেড হবস অলসো আর্জিউস দ্যাট হিউম্যান বিং আর রেসপন্সিবল। অর্থাৎ এখানে হবস যেটা বলেছেন যে একচেটিয়াভাবে স্ব আগ্রহী হওয়ার পাশাপাশি হবস ও যুক্তি দেন যে সব কিছুর জন্য মানুষই দায়ী। অর্থাৎ এই পুরো ব্যাপারটা, অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্ট সামাজিক চুক্তির যে রাষ্ট্র বা তার আগের প্রকৃতির রাজ্য, এই পুরোটার বেসিসে বা ভিত্তি করে এটাই তিনি সিদ্ধান্তে পৌঁছেছেন যে সব কিছুর মূলে হচ্ছেন বা সব কিছুর জন্য দায়ী হচ্ছেন মানুষ। ঠিক আছে। 8 নম্বর বলছে, হি ডিড দিস বাই ইমাজিনিং পারসনস ইন এ সিচুয়েশন প্রিয়র টু দ্য এস্টাবলিশমেন্ট অফ সোসাইটি দ্য স্টেট অফ নেচার। তো তিনি সমাজের প্রকৃতির ব্যবস্থা প্রতিষ্ঠার পূর্বে একটি পরিস্থিতিতে মানুষকে কল্পনা করেছেন এবং যুক্তিগুলি দিয়েছেন, বা প্রত্যেকটা যে যুক্তিগুলো তিনি দিয়েছেন প্রত্যেকটাই সেই প্রকৃতির রাজ্যের বা প্রতিষ্ঠার পূর্বে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বা সামাজিক চুক্তি প্রতিষ্ঠা পূর্বের প্রকৃতির রাজ্যে মানুষ কীরকম ছিল সেই পরিস্থিতিটিকে কল্পনা করেই এই পুরো যুক্তিগুলো তিনি দিয়েছেন। 9 নম্বর পয়েন্ট বলছে, হেন্স উই সি দ্যাট ইন্ডিভিজুয়ালিজম
বা তাহলে এটাই দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়ালিজম অর্থাৎ ব্যক্তিত্ববাদ, ম্যাটেরিয়ালিজম অর্থাৎ বস্তুত্ববাদ, আর ইউটিলিটারিয়ানিজম অর্থাৎ যেটাকে বলছে উপযোগবাদ, এবং অ্যাবসলিউটিজম বা স্বৈরতন্ত্র, এই ভিত্তিগুলো এই তত্ত্বগুলোই ছিল তার এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি তত্ত্বের অতপ্রতভাবে রয়েছে। তার যে তত্ত্বগুলো তিনি দিয়েছেন সেই তত্ত্বের মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, ম্যাটেরিয়ালিজম, ইউটিলিটারিজম এবং অ্যাবসলিউটিজম। তারপর হচ্ছে হবস সভারেন থিওরি অর্থাৎ সার্বভৌমত্বের উপর তিনি যেগুলো বলেছেন আর কি। ফার্স্ট যেটা বলেছেন, দ্য সভারেন ইজ নট এ পার্ট অফ কন্ট্রাক্ট। তো সার্বভৌমকে তিনি চুক্তির কোনো রূপেই অংশ বলেননি বা অংশ নয় বলেছেন। সেকেন্ড পয়েন্ট, সভারেন হ্যাজ অ্যাবসলিউট অ্যান্ড আনলিমিটেড পাওয়ার, এবং সার্বভৌমের রয়েছে পরম এবং সীমাহীন ক্ষমতা, সেটা বলেছেন। কারণ সার্বভৌম প্রত্যেকটা মানুষকে একটা এমনভাবে আগলে রাখে যেখানে মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে, যার জন্য সার্বভৌমের পাওয়ার অপরিসীম বা ক্ষমতা অপরিসীম বা সীমাহীন ক্ষমতা বলেছেন। থার্ড পয়েন্ট বলছে, অল সিটিজেন মাস্ট ওবে দ্য সভারেন, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে বা নাগরিককে সার্বভৌমত্ব মেনে চলতে হবে বা চলা উচিত। নো কনসেপ্ট অফ ডেথরিং, অর্থাৎ ক্ষমচ্যুত করার কোনো ধারণা এখানে নেই। 4 পয়েন্ট বলছে, এক্সট্রিমলি স্পেকুলেটিভ অ্যান্ড আনরিয়ালিস্টিক অ্যাজ নো এভিডেন্স সাপোর্ট স্টেট অফ নেচার অফ এক্সিস্টেন্স কন্ট্রাক্ট। তো এখানে বলেছে যে অত্যন্ত যে অনুমানমূলক এবং অবাস্তব, কারণ কোনো প্রমাণ প্রকৃতির অবস্থা বা চুক্তির অস্তিত্ব সমর্থন করে না। অর্থাৎ কোনো অনুমানমূলক বা অবস্থান বা কোনো রকম প্রমাণ বা প্রকৃতির অবস্থা কোনো কিছুই চুক্তির অস্তিত্ব সমর্থন করে না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, এভরি ইন্ডিভিজুয়াল সারেন্ডার্স দ্য ন্যাচারাল লিবার্টি টু এ কমন সেন্ট্রালাইজড পাওয়ার এ সেভারেন এম্বডাইং দ্য স্টেট, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার প্রকৃতিক বা প্রাকৃতিক স্বাধীনতা একটি সাধারণ কেন্দ্রীভূত ক্ষমতার কাছে আত্মসমর্পণ করে। অর্থাৎ একটি স্বাধীনতা বা কেন্দ্রীভূত যে ক্ষমতা, সেই ক্ষমতার কাছে আত্মসমর্পণ করে। অর্থাৎ এমনি এমনি যেরকম প্রকৃতির রাজ্যে মানুষ ছিল সেখানে তো যে যা পারতো সেই তাই করতো, মানুষের মধ্যে কোনো রকম রিলেশন ছিল না বা কোনো রকম স্বার্থপরতা সবসময় বিরাজ করতো সেখানে। কিন্তু একটা যদি সার্বভৌমত্ব কোনো রকম একটা এইরকম পাওয়ার বা ক্ষমতা সম্পন্ন, কেন্দ্রীভূত ক্ষমতা সম্পন্ন কোনো কিছু থাকে, তাহলে সেখানে প্রত্যেকটা মানুষ সেটার প্রতি আত্মসমর্পণ করে, সেটাই বলছে, এবং একটি সার্বভৌম রাষ্ট্রকে মূর্ত করে এবং একটা সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি করে তার ফলেই। 6 নম্বর বলছে, দ্য সভারেন হ্যাজ মনোপলি অন দ্য ইউজ অফ ফোর্স অ্যান্ড মোর জেনারেলি অন পলিটিক্যাল পাওয়ার। তো সার্বভৌম শক্তি প্রয়োগের উপর একচেটিয়া এবং সাধারণভাবে রাজনৈতিক ক্ষমতার উপর নির্ভর করে। যে সার্বভৌম পুরোটাই শক্তি প্রয়োগের একচেটিয়া এবং সাধারণভাবে রাজনৈতিক ক্ষমতার উপর নির্ভর করে সার্বভৌমত্বটা। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, দ্য সভারেন ডিফাইন্স ইনফোর্স হোয়াট ইজ লিগাল অ্যান্ড ইলিগাল। তো সার্বভৌমত্ব আইনি এবং অবৈধ, যেটা লিগালি এবং ইলিগালি, তা সংজ্ঞায়িত করে। এবং প্রাইভেট প্রপার্টি ইজ থাস কনস্টিটিউটেড বাট সাবজেক্ট টু লিমিটেশন ইম্পোজড বাট দ্য সভারেন ইনক্লুডিং কনফিসকেশন। তো এখানে বলেছে যে এইভাবে ব্যক্তিগত এবং সম্পত্তি গঠিত হয়, কিন্তু বাজেয়াপ্ত এবং সার্বভৌমত্ব আরোপিত হয় সীমাবদ্ধতার সাপেক্ষে, এবং প্রত্যেকটা একটা সিকোয়েন্স হিসাবেই হবে বা সার্বভৌমভাবে যেটা করা উচিত সেই রকমই সেই সার্বভৌম রাষ্ট্রে সেই রকমভাবেই মানুষ বসবাস করবে এবং সবার সম্পত্তিতে সমান অধিকার থাকবে, কোনো রকম সাপেক্ষ বা সীমাবদ্ধতা সাপেক্ষ ছাড়া। বা কোনো কিছুতে সীমাবদ্ধতা যদি রাখা হয় তাহলে সেটাকে সকলকে মেনে চলতে হবে। তো থমাস হবস সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি নিয়ে এই তত্ত্বগুলো দিয়েছেন বা এইভাবে ব্যাখ্যা করেছেন। এই পয়েন্টগুলো যদি মনে রাখা যায় তাহলে অবশ্যই এক্সামের সময় কাজে লাগবে। ওকে, তো এর বেসিসে যা কোশ্চেন হবে আমি আমার ফেসবুক গ্রুপে দিয়ে দেবো, সেই পেজে তোমরা পেয়ে যাবে। তো থ্যাংক ইউ।